সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিরাট চাপ আছে, এবং ইলেকশনের ক্ষেত্রে অবশ্যই এখানে আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। আওয়ামী লীগ, আমি আগেও বলেছি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটার উপরে নির্ভর করছে। মানে সরকার দিলেও তারা আসবে কিনা সেটা তো একটা ডিসিশন আছেই, কিন্তু এখন তো সরকার তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে, এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এটা আন্তর্জাতিক মহলেরও চোখ আছে এখানে। এখন তো দমন করে ফেস করার চেষ্টা করা হচ্ছে, আইন করে ফেস করা যায়। সুতরাং এই নির্বাচন যদি হয় তাহলে সারা বিশ্বে এটা প্রশ্নবোধক হবে। এবং এখন যে দেশের পরিস্থিতি সামগ্রিক অর্থনৈতিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন সব মিলে নেক্সট ইলেকশন যদি এইরকম জোড়াতালি দেওয়া হয়, এই নির্বাচন তো আমার তো মনে হয় 2 বছরের বেশি সরকার টিকবে না। পার্টি বা জামায়াতকে, আওয়ামী লীগকে বাইরে রেখে বা 14 দলকে বাইরে রেখে, জাতীয় পার্টির ব্যাপারে এখন ডিসিশন নাই, কিন্তু অলমোস্ট ক্লিয়ার যে আওয়ামী লীগ এবং 14 দল ইলেকশনে যেতে পারছে না। তো এই পরিস্থিতি যে নির্বাচন হবে তাহলে সেটাও ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে, এবং 1 বছর 2 বছর না যাইতে বলবো যে আবার ইলেকশন দাও। এই সংবিধানের যে সংস্কার করবেন সংসদ, এখানে কি করে সংস্কার করে? এটা তো ম্যান্ডেট নাই তাদের। যে কোনো সময় সরকার আসলে তো ধরেন আমি কেস করে দিলাম, কি হবে তাহলে? সব তো ইলিগেল হয়ে যাবে। করতে পারবেন না, সনদের বিরুদ্ধে মামলা করার অধিকার নাই। না, সেটা তো দায় মুক্তি দিতেছে না। ইন্ডিমিনিটি সরকার তো যদি আসে ইন্ডিমিনিটি বাদ করে দিবে, তাহলে তো বিচার হবে। আমি নাশকতাকে মনে করি সরকারের ব্যর্থতা, কারণ আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি পাহারাদার হয়ে টেম্পো স্ট্যান্ডও রক্ষা করতে পারছেন না, এয়ারপোর্টও রক্ষা করতে পারছেন না, যেখানে সেখানে আগুন লেগে যাবে কেন? আবার আগুন যখন লাগে তখন আবার আমরা দেখি যে সেখানে যারা নিভাতে চাচ্ছে তারা বলছে আমরা নিভানোর অনুমতি পাচ্ছে না। পৃথিবীর এমন কোন জায়গা আছে যে আগুন লেগে গেছে, আগুন লাগানোর লোক গেছে, অনুমতি লাগবে আগুন নিভাতে? এরকম যদি আমলাতন্ত্র থাকে, এরকম যদি পরিস্থিতি থাকে, নাশকতা আরো হবে। আমি যদি প্রধান উপদেষ্টার কথার সূত্র ধরে বলি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং তার বিচার প্রক্রিয়া যে চলছে, এখন প্রক্রিয়াধীন অবস্থায় আছে, তো এই বিষয়গুলো আসলে নির্বাচন প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করে? এটা দিয়ে কি প্রভাবিত করবে? প্রভাবিত হচ্ছে যে ইলেকশন ফেয়ার হবে কিনা বা ইলেকশন গ্রহণযোগ্য হবে কিনা, সেটা হচ্ছে বিষয়। তারা যে ইলেকশনে যাচ্ছে না, প্রভাব হচ্ছে যে তাদের ডিসিশন, তারা কি এই ইলেকশন হতে দেবে কিনা। যদি হয় যে ইলেকশন আমাদেরকে ছাড়া ইলেকশন করতে দেব না, এটা যদি আওয়ামী লীগ ডিসিশন নেয়, সেখানে একটা প্রতিক্রিয়া হতে পারে। আর তারা যদি মনে করে যে না আমরা নাই, ঠিক আছে ওরা ইলেকশন করে ফেলুক, একটা নির্বাচিত সরকার চলে আসুক, তারপর আমরা দেখব, তখন আর একটা ডিসিশন। এখন তারা এটা নির্ভর করছে সরকারের উপর না, এটা তাদের উপর। কারণ তারা যদি দেশকে অস্থিতিশীল করতে চায় নির্বাচনকে কেন্দ্র করে, তাহলে অবশ্যই সেটা করতে পারে। এখন সরকার যদি ভেবে থাকে বা আমাদের অন্য কোনো লোক যদি বোকার মতো ভাবে যে না তারা কিছু করতে পারবে না, সেটা ভুল ধারণা হবে। আমার মনে হচ্ছে এক ধরনের সমঝোতা তাদের সাথে সরাসরি হোক আর ইয়েতে হোক, নেপথ্যে হোক, এটাতে আসা উচিত যে নির্বাচন যাতে নির্বিঘ্ন করতে তারা সহায়তা করে। কিন্তু এর মধ্যে আবার আন্তর্জাতিক মহল যদি চিন্তা করেন, তারা তো আবার চাচ্ছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক। নিষেধাজ্ঞা প্রত্যাহার মানে কি? নিষেধাজ্ঞা প্রত্যাহার মানে তারা যাতে নির্বাচনে অংশ নিতে পারে। এখনো টাইম আছে, সরকার আসলে কি তাদেরকে নির্বাচন করতে দেবে কিনা, বা সরকার দিলেও যে শরিক যে রাজনৈতিক দলগুলো যারা তাদেরকে চাচ্ছে না ইলেকশনে, এবং তারা নিজেরা ইলেকশন করে চ্যাম্পিয়ন হতে চাচ্ছে, সেই জায়গায় ওদের রাজনৈতিক দলগুলোর ভূমিকার উপরও নির্ভর করছে। আচ্ছা, এম এ আজিজ, আপনার কাছে একটু একটা মানে আবার রিপিট কোয়েশ্চেন চলে আসে আসলে। এই যে আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে অংশ নিলেই কি না নিলেই কি, ইট ডাজন্ট ম্যাটার, বাট বামপন্থী দলগুলো নির্বাচন বর্জন এবং এই এনসিপি নির্বাচন বর্জন ঘোষণা যদি আসে, তাহলে দেশের রাজনৈতিক পরিবেশে আসলে কি ধরনের চ্যালেঞ্জ? 4টা দল সনদ স্বাক্ষর করে নাই, কারণ সনদের এইটি বলা হয়েছে যে সংবিধানের মূলনীতিতে 4টে আছে, একটা আছে সমাজতন্ত্র। তো সমাজতন্ত্র নাই এখন, তো যদি স্বাক্ষর করে তাহলে পলিটিক্সই থাকে না, এই জন্য কারণ। আর এনসিপির দাবি হলো ভিন্ন, আইনি জুলাই সনদ আইন, দায়বদ্ধতা, দায় মুক্তি ফৌজদারি অপরাধ করলে বিচার হবে না, দায় মুক্তি দিল। কর্নেল রশিদ ফারুক এদেরকে দায় মুক্তি দিয়েছিল না মোস্তাক,
আওয়ামী লীগ ক্ষমতা এসে বিচার করছে না পরে। দায় মুক্তি তো হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে আপনার বিচার। আপনি রাজনীতি করতে আসছেন, আপনি যদি ক্রাইম করে থাকেন আপনার বিচার হবে। এটা দায় মুক্তি এখন দিয়ে আটকাই দিলেন, ভবিষ্যৎ সরকার তো পরিবর্তন ঘটবে, বিচার হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এই দায় মুক্তি অর্থ নাই। যাই হোক, আমার মূল কথা হচ্ছে যে আপনি আইনি ভিত্তি কিভাবে দিবেন, আইনি ভিত্তি অর্থাৎ আইন সিদ্ধ করতে হবে এটাকে। সংসদ ছাড়া তো সম্ভব না। সংসদ নির্বাচন হতে হবে, তারপরে সংসদ নির্বাচন আগে হবে, এটা আবার গণপরিষদ হবে, আপনার গণভোট হবে, এগুলো সবই তো সংবিধান বিরোধী। আপনি সংবিধান অনুযায়ী ওত নিচ্ছেন, সাংবিধানিক সরকার, এখন সেটা নিয়েও প্রশ্ন আছে, কিন্তু সেটা নিয়ে প্রশ্ন, সেগুলো নাই গেলাম। আমার বক্তব্য একটাই, ধরেন ভোটার চিন্তা যদি করেন, ধরেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করা হয়েছে, তাদের সদস্যরা আছে না, টাকা পয়সা আল্লাহ বড় নেতারা ভেঙে গেছে, আত্মরক্ষার্থে বেঁচে গেছে, কিন্তু সাধারণ সদস্য যদি স্বতন্ত্র খেলা যায়, তারা ভোট দেওয়ার নাগরিক অধিকার নাই, ভোট তো দিবে তারা, তাদের ভিতরে একজন করে দাঁড়া গেল, কি করবেন আপনি? আবার এও ঠিক, এখন এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধেও মামলা আছে, এই মামলায় বা ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, বিচারে ট্রাইব্যুনালে দণ্ড দিয়ে বলে দিলে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে দিল, অথবা বিচারে করতে গিয়ে এটা সন্ত্রাসী নিষিদ্ধ করে দিল, তাহলে ভোটে তো আসলো না। কিন্তু প্রত্যেকটা পরিবারে আওয়ামী লীগের সমর্থক আছে। আপনি যদি রাজনৈতিক ভাবে মোকাবেলা না করেন তাহলে তো অসন্তোষ হতে পারে। ঘরে ঘরে এত সমর্থক, আপনি পেশাব করবেন কিভাবে বলেন, নিয়ন্ত্রণ করবেন কিভাবে? কঠিন না, এটা একটা কঠিন বিষয়। আমার দিল যে যেহেতু এটা সাংবিধানিক সরকার, বলা হয় এটা সরকারের কোনো টাইম লিমিট নেই। কেন নাই? আপনি যখন ওত নিছেন, এই সংবিধান যখন আছে, এই সংবিধান একটি সংসদ চলে গেলে সাথে সাথে 3 মাসের ভিতরে নির্বাচন। আপনি যদি 3 মাসের মধ্যে নির্বাচন দিতেন, তাহলে আওয়ামী লীগ তখন যে পরিমাণ বিতর্কিত ছিল, হার্ডলি 10 থেকে 15টা সিট পেত, হ্যাঁ, এর বেশি পাইতো না। আপনি তখন মোটা তাজা করছেন। আর যত আমাদের দেশে দেখেন, যে অপ্রেস থাকে, যাকে অত্যাচার করা হয়, যার স্বাধীনতা হরণ করা হয়, যাকে নির্যাতন করা হবে, সে কিন্তু পপুলার হয়, বিপুল সেন্টিমেন্ট তার দিকে যায়। এখন যতই বলেন না কেন, কিছু জরিপ হচ্ছে না, আওয়ামী লীগ 1 নম্বর হয় না, এটা তো ঠিক যে তাদের প্রতি সিম্পেথির কারণে হয় এটা। এখন তো আমি এই জন্য আগে বলছিলাম যে এই সরকার করতে শুরু করবে, কোথায় শেষ করবে, এটাই তো বোঝে না। অর্থাৎ সরকার পুরো দেশটাকে আউলায় ফেলেছে, এখন যা ধরবে সবই জোড়াতালি হবে। হানিস আলমগীর, এই যে আপনি বলছিলেন যে আন্তর্জাতিক, আমরা জানি সবাই যে আন্তর্জাতিক একটা প্রত্যাহার, আওয়ামী লীগের উপরে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের একটা আন্তর্জাতিক ভাবে একটা অনুরোধ এসেছে। আপনার কাছে মনে হয় যে এই ধরনের আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আসলে ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু সরকার সেটা মানবে কিনা সেটা হচ্ছে বিষয়। আপনি যেটা আগেই প্রশ্ন করলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে সরকার, সেটা প্রত্যাহার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে গতকাল একটা 6টা মানে মানবাধিকার সংগঠন এটা আহ্বান জানিয়েছে। তারা শুধু আওয়ামী লীগের উপর প্রত্যাহার করতে বলেছে তা না, সরকারের কিছু কাজেরও প্রশংসা করেছে। আমি যদি সেখান থেকে একটু আপনাকে পড়ে শোনাই, যে তারা বলছে যে 12টা সুপারিশ করছে তারা, যেটা সরকারের উদ্দেশ্যে ধরছে, তার মধ্যে জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা। জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তা মানে হচ্ছে যে আপনি যে বিচারগুলো এখন চলতেছে, ইনক্লুডিং শেখ হাসিনার বিচার, সেটা কতটা নির্বাক হচ্ছে, সেখানে প্রশ্ন এখানে উঠে আসছে। নিরাপত্তা খাতে সংস্কার, আমাদের নিরাপত্তার যে সংকট দেখা দিয়েছে, গুমের অপরাধ এবং নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, কারণ গুমের ইতিহাস শেখ হাসিনার আমলে দীর্ঘদিন ধরে ঘটেছে। সেই জিনিসটা যদি এই আমলও যদি থেকে থাকে এবং এটা যদি কমিশন শক্তিশালীকরণ না করে, তাহলে শুধু গল্পই থাকবে এখানে। জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার। জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে যে সবচেয়ে মানে কি বলবো ইনঅ্যাক্টিভ একটা অর্গানাইজেশন, কিংবা একটা দালালি টাইপ অর্গানাইজেশন, যেটা সরকারের মানে আজ্ঞাবহ হিসেবে কাজ করে। এখন নাই, লোক নাই, তারা আসলে মানবাধিকারের কোনো কাজই করে না। সো তাদের ইনঅ্যাক্টিভিটি রয়ে গেছে, কারণ তারা এমন লোকদেরকে সেখানে নিয়োগ দেয়
এগুলো সরকারের দালাল হিসেবে থাকে। এখন দালাল, সরকার যখন পালিয়ে যায় তখন দালালরাও পালিয়ে যায়, এমন এক অবস্থা হয়েছে। তো ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, আমাদের যে সমস্ত আইনগুলো বেরিয়ার তৈরি করে আমাদের স্বাধীনতার জন্য, ব্যক্তিগত সুরক্ষা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং নজরদারি সীমিতকরণ, যেটা অধিক হারে শেখ হাসিনার আমলে ছিল এবং এটা এখনো বলবৎ রয়েছে। তারপরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, এটা তো সীমাহীন। এর আগে কোন সরকার আমলে এত মামলা হয় নাই যে উদ্দেশ্য প্রণোদিত মামলা, এত ভুয়া মামলা, এক একটা হত্যা মামলায় 200 জন আসামি, এবং এদের কাছ থেকে বাণিজ্য হচ্ছে, এটা সবাই জানে, সরকারও জানে। এবং আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সিভিল সোসাইটি এবং এনজিওর স্বাধীনতা, রোহিঙ্গা শরণার্থীদেরকে সুরক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা। রোহিঙ্গাদের কথা বলছে যাতে করে তাদেরকে সুরক্ষা আমরা দিতে পারি। তো সব মিলিয়ে সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিরাট চাপ আছে, এবং ইলেকশনের ক্ষেত্রে অবশ্যই এখানে আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। আওয়ামী লীগ, আমি আগেও বলেছি, আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটার উপরে নির্ভর করছে। মানে সরকার দিলেও তারা আসবে কিনা সেটা তো একটা ডিসিশন আছেই, কিন্তু এখন তো সরকার তাদেরকে নিষিদ্ধ করে রেখেছে, এবং নির্বাচনে তারা অংশ নিতে পারবে কিনা এটা আন্তর্জাতিক মহলেরও চোখ আছে এখানে। কারণ তারা যদি নির্বাচনে অংশ না নেয়, আজিজ ভাই আমার সাথে একমত যে এত বড় একটা রাজনৈতিক দল যদি এখানে অংশ নিতে না পারে, তাহলে এই নির্বাচনের অভ্যন্তরীণ ভাবে এটা গ্রহণযোগ্য হবে না। কারণ তাদের একটা বিরাট সংখ্যক সমর্থক গোষ্ঠী রয়ে গেছে। এই সমর্থক গোষ্ঠী আজকেও, যদি আমি আজকে যেটা দেখলাম, ঢাকার 35টা সেন্টারে পয়েন্টে তারা মিছিল বের করেছে। তার মানে এত নির্যাতন, এত ধরপাকড়ের পরেও তারা কিন্তু রাস্তা ছেড়ে যায়নি। তো আগামী দিনগুলোতে তারা আরো সক্রিয় হবে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচনটা হবে, সেটা আরেকটা শেখ হাসিনা মার্কা নির্বাচন হবে, আরেকটা 14, 18 বা 24-এর মতো একটা নির্বাচন হবে। তো সেটা জনগণ যেমন গ্রহণ করবে না, বাংলাদেশের জনগণ যেমন গ্রহণ করবে না, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সেটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। তো সরকার যদি আগে ভাগে এই ব্যবস্থা নেয়, সবার অংশগ্রহণে যদি নির্বাচনের ব্যবস্থা করতে পারে, তাহলে এই কোশ্চেন গুলো আর আসবে না। আমাদের বাইরের লোকগুলো আমাদেরকে আঙুল তুলে কথা বলতে পারবে না। দেশের মধ্যে যারা ইলেকশন বঞ্চিত হবে, তারাও এই প্রশ্ন করতে পারবে না যে আমাদেরকে তো তোমরা ইলেকশন করতে দাও নাই, যদি দিতে তাহলে তো আমরাই ক্ষমতায় চলে যেতাম, এরকম যে ন্যারেটিভ তৈরি করতে পারে, সেটারও সুযোগ থাকবে না। যাদেরকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা একটা পূর্ণাঙ্গ ম্যান্ডেট পাবে, সেই ম্যান্ডেটের ভিত্তিতে তারা আগামী 5 বছর থাকবে। কিন্তু এখন যে পর্যায়ে ইলেকশন করতে যাচ্ছে, জাতীয় পার্টি বা আওয়ামী লীগকে বাইরে রেখে বা 14 দলকে বাইরে রেখে, জাতীয় পার্টির ব্যাপারে এখন ডিসিশন নাই, কিন্তু অলমোস্ট ক্লিয়ার যে আওয়ামী লীগ এবং 14 দল ইলেকশনে যেতে পারছে না। তো এই পরিস্থিতি যে নির্বাচন হবে, তাহলে সেটাও ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে, এবং 1 বছর 2 বছর না যাইতে বলবে যে আবার ইলেকশন দাও। কিন্তু সবাই যদি অংশগ্রহণ করতো, ভাই খুব ভালো করে বলেছিলেন যে যদি 3 মাসের মধ্যে ইলেকশন হতো, আওয়ামী লীগের অস্তিত্ব পাওয়া যেত না, সেটা একটু বেশি বলা হয়, অস্তিত্ব অবশ্যই পাওয়া যেত, কিন্তু এত জনপ্রিয় হতো না। তারা এখন যেই জনপ্রিয়তা অর্জন করছে, যে সরকার তাদের উপর যে নিষ্পেষণের ভূমিকা যেগুলো নিয়েছে, সরকার অন্যায় কিছু কাজ করছে, এবং সরকার যখন নির্বিচারে যখন কিছু কাজ করছে, যখন তারা ঘরে থাকতে সমস্যা হচ্ছে তাদেরকে। এখন একটা তথ্য কয়েকদিন আগেও আমাকে নিয়ে একটা কথা বলছিল যে আপনি বলছেন যে 2 কোটি মানুষ ঘরে থাকতে পারছে না। যারা এই বোকামিটা করছে আমাকে নিয়ে, তারা শরণার্থী আর ইন্টারনালি ডিসপ্লেসড পিপল, এই দুইটার মধ্যে একটু ঘুরিয়ে ফেলতেছে। শরণার্থী ওরাই যে দেশ থেকে পালাচ্ছে কিংবা কোথাও তাঁবু খাটিয়ে আছে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি রোহিঙ্গারা আছে, তার দেশে যে আশ্রয় নিতে পারছে না। আমরা যেটা দেখেছি 71 সালে বাঙালিরা গিয়ে ওই পশ্চিমবঙ্গে আমরা 1 কোটিরও বেশি মানুষ ছিলাম, যে এরাও মনে করছে যে এমন যে কথাটা বললাম যে 2 কোটি মানুষ একটু গৃহহারা হয়ে আছে, এরাও মনে করছে বলতে বাংলাদেশের মধ্যে তাঁবু খাটায় কোথায় আছে, না তাঁবু খাটায় নাই, সেটা হচ্ছে আপনার এক আত্মীয় চিটংয়ে বাড়িদার, সে ওখানে থাকতে পারছে না, সে ঢাকায় আসছে। ঢাকায় যে আওয়ামী লীগ করা কর্মীটা, সে হয়তো চিটংয়ে গেছে, গোপালগঞ্জে গেছে, বা অন্য কোথাও আছে, ঢাকা শহরে এক এলাকার লোক আরেক এলাকায় আছে। এইভাবে তারা নিজের ঘরে পরবাসী হয়ে আছে। তো নিজ বাসভূমে পরবাসী আর শরণার্থী দুই জিনিস। যারা আমার এই বক্তব্যের সমালোচনা করছে, তাদেরকে বলবো যে শরণার্থী কি আর ইন্টারনালি ডিসপ্লেসড পিপল কি, এটা তাদেরকে জানা উচিত। তো তখন তারা উপলব্ধি করতে পারবে যে বাংলাদেশে এখন যেই হারে
মানে অধিকার হরণ করা হচ্ছে, যে হারে নির্যাতন হচ্ছে বিরোধী মতের প্রতি, সেগুলো যদি এই স্টাইলে চলতেই থাকে, তাহলে তারা আরেকটা হাসিনা সরকার এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, কিংবা তারা আরেকটা হাসিনা সরকারের মতো অ্যাক্ট করতে চাচ্ছে। কিন্তু আমাদের 5ই আগস্টের আকাঙ্ক্ষা তো সেটা ছিল না। 5ই আগস্টের আকাঙ্ক্ষা ছিল আমরা সম্মিলিতভাবে একযোগ হয়ে এগিয়ে যাব। দুষ্কৃতিকারী যারা লুটপাট করেছে, যারা অ্যাট্রোসিটি করেছে, যারা বিরুদ্ধ মতকে দমন করেছে, তাদেরকে আমরা সাজা দেব, কিন্তু নির্বিচারে না। আচ্ছা, আসলে যেটি বলছিলেন আমি আজ, যে 3 মাসের মধ্যেই নির্বাচন করা গেলে হয়তো অনেকটাই আমরা এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে স্থিতিশীল পরিবেশেও আসলে নিয়ে আসতে পারতাম বাংলাদেশকে, হয়তো আইন শৃঙ্খলা বাহিনীকে সুসংহত করে। আমি বলছি যে 3 মাস পরে যদি নির্বাচন দেওয়া হতো এবং সব দলের অংশগ্রহণ যদি থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যারাই নির্বাচনে গ্রহণ, অর্থাৎ আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সংগঠনগুলি আছে, এরা কিন্তু খুব অল্প সংখ্যক সিট পেত, অল্প সংখ্যক। তারা বিরোধী দলেও আসতে পারতো না, তাহলে এমনি পলিটিক্যালি তাদের ফেস করা যেত। এখন তো দমন করে ফেস করার চেষ্টা করা হচ্ছে, আইন করে ফেস করা যায়। সুতরাং এই নির্বাচন যদি হয়, তাহলে সারা বিশ্বে এটা প্রশ্নবোধক হবে। এবং এখন যে দেশের পরিস্থিতি, সামগ্রিক অর্থনৈতিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন সব মিলে নেক্সট ইলেকশন যদি এইরকম জোড়াতালি দেওয়া হয়, এই নির্বাচন তো আমার তো মনে হয় 2 বছরের বেশি সরকার টিকবে না, যদি হয়ও। তারপরেও আমি বলবো দেশের স্থিতিশীলতার জন্য নির্বাচন হওয়া উচিত। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা বিশ্বায়নের যুগে আমরা কিন্তু আলাদা দেশ না। বিশ্বায়নের যতটা সম্ভব কম প্রশ্নের সম্মুখীন হই, এটা বিবেচনায় রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই। আর নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে পারে এমন কোন রাজনৈতিক শক্তির আসলে উপস্থিতি কিভাবে মোকাবেলা করা? দেখেন, নির্বাচনে 2021 সালে লিখেছিলাম, যুগান্তরে ছাপা হয়েছে, ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ। এখন আমার কাছে মনে হচ্ছে পুরো ফাঁদের মধ্যে পড়ে আছি আমরা। এই সরকারের সময় পুরো দেশটা ফাঁদের ভিতরে পড়ে আছে, জিওপলিটিক্যাল একটা ট্র্যাপ। এই ফাঁদ থেকে কেমনে বের হবে তা তো জানি না। ওই আগে ধরেন ওই যে উপদেষ্টা আছে না একজন, আপনার আগে বলছিল না যে ওই আরাকানে করিডোর দিবে, তারপরে দ্বীপের ভিতরে সেনা ঘাঁটি দিবে, পোর্টটা দিয়ে ফেলাইছে। তো এইসব কাজগুলো হবে তো, তলে তলে হয়ে যাচ্ছে তো। ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও তো গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংকের নামে অনেক সূত্র মওকুফ করে নিয়ে নিছে, তার বিরুদ্ধে মামলা, সে মামলাও প্রত্যাহার করে নিছে। এগুলো তো সব প্রশ্নের সম্মুখীন হবে তো। যদি সত্যিকার অর্থে কোনো মানবিক বাংলাদেশের দিকে এই দেশ যায়, তাহলে আইনের শাসন, সুশাসন হয়, তাহলে এদেরকে প্রশ্নবিদ্ধ হতেই হবে, আইনের সামনে দাঁড়াতে হবে, বলতে হবে। যে কেউ আমি বললাম তো, যে কেউ আপনার এই সংবিধান, আমার কথা, সংবিধান আপনি সংস্কার করেন, যতবার খুশি করেন। পৃথিবীতে ধর ভারতে বলেন, আমেরিকায় বলেন, জাতীয় সঙ্গীত বদলে গেছে, আপনার সংস্কার, সংবিধান, ফ্রান্সের তো সংবিধানও বদলেছে কয়েকবার। তো আমার কোনো আপত্তি নাই, একটা বিপ্লব যদি হতো আপনি সংবিধান বদলাতে পারতেন। কিন্তু আপনি অভ্যুত্থান করেছেন, আপনি সংবিধানের যে ওত নিয়েছেন, এই সংবিধানের যে সংস্কার করবেন সংসদ, এখানে কি করে সংস্কার করে? এটা তো ম্যান্ডেট নাই তাদের। যে কোনো সময় সরকার আসলে তো ধরেন আমি কেস করে দিলাম, কি হবে তাহলে? সব তো ইলিগেল হয়ে যাবে। করতে পারবেন না, সনদের বিরুদ্ধে মামলা করার অধিকার নাই। না, সেটা তো দায় মুক্তি দিতেছে না ইন্ডিমেন্টি। সরকার তো যদি আসে ইন্ডিমেন্টি বাদ করে দিবে, তাহলে তো বিচার হবে। জি, আমরা আসলে আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরেও আমি আমাদের যে বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম যে ভবিষ্যৎ নির্বাচন আশাবাদী নাকি নাশকতা, তো নাশকতা শব্দটিকে নিয়ে আমি শেষ একটা প্রশ্নের আগে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আপনাদের দুজনের কাছে থাকবে যে এই যে নির্বাচনের আগে যে নাশকতাগুলো আমরা দেখছি, অগ্নিকাণ্ড ঘটছে একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে, এই নাশকতাকে আসলে আপনারা কি মনে করছেন? মানে যদি আনিস আলমগীর আগে আপনি একটু বলবেন, তারপর আপনার কাছে যাব। আমি নাশকতাকে মনে করি সরকারের ব্যর্থতা, কারণ আপনাকে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি পাহারাদার হয়ে টেম্পো স্ট্যান্ডও রক্ষা করতে পারছেন না, এয়ারপোর্টও রক্ষা করতে পারছেন না, যেখানে সেখানে আগুন লেগে যাবে কেন? আবার আগুন যখন লাগে
তখন আবার আমরা দেখি যে সেখানে যারা নিভাতে চাচ্ছে তারা বলছে আমরা নিভানোর অনুমতি পাচ্ছে না। পৃথিবীর এমন কোন জায়গা আছে যে আগুন লেগে গেছে, আগুন লাগানোর লোক এসে অনুমতি লাগবে আগুন নিভাতে? তো এরকম যদি আমলাতন্ত্র থাকে, এরকম যদি পরিস্থিতি থাকে, নাশকতা আরো হবে তাহলে। তো আমরা নাশকতা কেন হচ্ছে সেটা সরকারের উদ্ঘাটন করা উচিত। নাশকতা কেন মানে এই হওয়াটা বন্ধ করার উদ্যোগটা সরকারকে উচিত। জনগণ হিসেবে আমরা যেটা বলি, আমরা চাই শান্তি, আমরা চাই ফেব্রুয়ারির বা এর আগে, সম্ভব হলে ফেব্রুয়ারির আগে, জানুয়ারিতেই একটা নির্বাচন হোক এবং সঠিক জনগণ যাদেরকে রায় দেয়। জি, এমনি আজ ছোট্ট করে বলবেন আপনি যে, এবং একটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলি, যে পত্রিকায় দেখছিলাম, জাতীয় পত্রিকায়, যে স্কুল কলেজগুলোতে চিঠি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অগ্নিকাণ্ডের জন্য প্রস্তুতি, অগ্নিকাণ্ড হতে পারে, এমন কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য, এবং সবাই কিন্তু উদ্বিগ্ন এটা নিয়ে। আপনি দেখেন 3টে বড় ঘটনা অগ্নিকাণ্ড, একটা মিরপুর চিটাগাং ইপিজেডে আর শাহজালাল আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আচ্ছা, কোনটা? আমি তো নাশকতার খবর পাচ্ছি না। আমি তো মনে করি বলেন এই এয়ারপোর্টে আপনি অগ্নি নিভাতে যাবে, সব অগোছালো ভিতরে, যেটা প্রাথমিক পাওয়া গেছে অগোছালো, তার ভিতরে আগুন লেগে। আপনি বলেন কেমিক্যাল এবং গার্মেন্টস একই জাতে, যা আসতেছে সব একটার ভিতরে ঢুকেছেন। কেমিক্যাল আগুন লেগে গেছে, আগুন লেগে যখন গেছে ফায়ার ব্রিগেড 1 ঘন্টা ঢুকতেই পারে নাই। তারপর পানি নাই, হাইড্রেন্ট নাই, পানি নাই। না, এগুলো এটা নির্বাচন। আমি তো নাশকতা দেখতে পাচ্ছি না, আমি ভাবতেছি ম্যানেজমেন্ট ফেইলর। আপনি বলেন যে এয়ারপোর্টের মতো এটা না, ওটা বাড়িতে আগুন লাগছে, কেপি আগুন লাগছে। আমি তো নাশকতা তদন্ত করুক, এটা তদন্ত করে না তো, রিপোর্ট তো পাওয়া যায় না। আমি এয়ারপোর্টে আমি লক্ষ্য করতেছি যে ধরেন ওখানে একটা আগুন লাগছে, কেমিক্যাল আছে সেখানে, আপনি 1 ঘন্টা ঢুকতেই পারে নাই, গেটে ঢুকতে দেওয়া হয় নাই। তারপরে পানি নাই, এটা 7 ঘন্টা পরে আগুন লাগে পড়ছে। অর্থাৎ বলা হয় আগুন 7 ঘন্টা পরে, 2:30 থেকে 7 ঘন্টার ভিতরে আগুন নিভায় নাই তো, আগুন পুড়ে শেষ হয়ে নিজে নিভে গেছে। আসলে দুর্ঘটনা বা নাশকতা আমরা যেটাই বলি না কেন, নির্বাচনের আগে এগুলো আসলে আমাদের জন্য খুবই একটা, আমার কাছে মনে হয় নেতিবাচক ইঙ্গিত বহন করে। আসলে জনগণের মনে প্রশ্ন না, তা তো বটেই, এগুলোর তদন্ত হচ্ছে। আমরা অনুষ্ঠানে একেবারে শেষে চলে এসেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ফেব্রুয়ারি 2026 সালের জাতীয় নির্বাচন হবে স্বচ্ছ, শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশে। একটা লাইনে, এক বাক্যে আপনাদের মন্তব্য চাই। এটা উনি হয়তো বলেছেন ঐতিহাসিক নির্বাচন হবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা, ঐতিহাসিক নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। চ্যালেঞ্জ আছে সামনে, প্রকট চ্যালেঞ্জ। জি, আনিস আলমগীর, ওনার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হোক, জনগণ অন্তত রক্ষা পাক যে একটা অনির্বাচিত সরকার থেকে একটা নির্বাচিত সরকারের